আজকে আমি তোমাদের জন্য একটা পুনর্জন্ম ড্রামা নিয়ে চলে এসেছি। রাজকুমারীর বিয়ের রাতেই তার হাজবেন্ড মারা যায়। রাজকুমারী তার হাজবেন্ডের জায়গা কখনো কাউকে দেয়নি, সারা জীবন একাই ছিল। কিন্তু সে তার বৃদ্ধ বয়সে জানতে পারে তার হাজবেন্ড আসলে মারা যায়নি। সে লুকিয়ে লুকিয়ে তার প্রেমিকার সাথে সংসার করছিল। এত বড় ধোঁকা সে সামলাতে পারে না। এরকম ভাবেই জীবন তাকে আরেকটা সুযোগ দেয় এবং সে পুনর্জন্মের সুযোগ পায়। এখন দেখা যাক রাজকুমারী পুনর্জন্মের পরে কাকে তার হাজবেন্ড হিসেবে চুজ করে আর কিভাবে তার আগের জন্মের হাজবেন্ডের কাছ থেকে প্রতিশোধ নিবে। তাহলে চলো আর দেরি না করে ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা রাজকুমারী সুকে দেখানো হয়। সে তার জন্য বড় চুজ করছিল আর সে মনে মনে ভাবছিল, আমি আমার আগের জীবনে শ্যানচিকে বিয়ে করেছিলাম কারণ আমি তাকে পছন্দ করতাম, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়েছিল। সে যখন বিয়ের রাতে আমার কাছে এসেছিল আমি তো অনেক বেশি হ্যাপি ছিলাম, তার সাথে গল্প করছিলাম। কিন্তু হঠাৎ করে সে রক্তবমি করতে শুরু করে আর সেখানেই মারা যায়। তার মৃত্যুর পরপরই আমি ডিসাইড করে নিয়েছিলাম আমি আর কখনোই কাউকে বিয়ে করব না। এখন আমার বিয়ে যখন হয়েই গেছে। এরকম ভাবে অনেক বছর কেটে যায়। তারপর সে যখন হাঁটছিল একদিন সে শ্যানচিকে দেখতে পায়। শ্যানচিকে জীবিত দেখে সে তো একেবারে শকড হয়ে যায় আর বলতে শুরু করে, যার জন্য আমি আমার পুরো জীবনটাকে শেষ করে দিয়েছিলাম, সে আমাকে এরকম ভাবে ধোঁকা দিতে পারলো। সু তখন শ্যানকে বলে, তুমি যখন আমাকে এত বড় ধোঁকাই দিয়েছো, এবার তোমাকে মরতেই হবে। আমি তোমার জন্য কত কিছু করেছি, কিন্তু আমার কোনো কাজেরই মূল্য তুমি দাওনি। এ কথা বলে চাকু দিয়ে সে তার পেটের মধ্যে আঘাত করে। শ্যান মরে যাওয়ার আগে তাকে বলছিল, আমি কখনোই তোমাকে বিয়ে করতে চাইনি, আমি সবসময় লিনকে বিয়ে করতে চেয়েছি। এ কথা বলে সে মারা যায়। বর্তমানে রাজকুমারী সু এসব কিছুই ভাবছিল আর সে ভাবে, এবার আমি ফ্যাংলিকে চুজ করব। সু তার ফাদারকে বলে, আমি ফ্যাংলিকে বিয়ে করতে চাই। তারপর সু বেরিয়ে আসে। আমরা বাইরে অনেক রাজকুমারকে দেখতে পাই। তারা সবাই তো কথা বলা বলি করছিল রাজকুমারী সু কাকে চুজ করেছে, শ্যানকে নাকি ফ্যাংকে। সেখানে থাকা একজন বলে সে নিশ্চয়ই শ্যানচিকে চুজ করেছে, কারণ সে তাকে অনেক পছন্দ করে। পেছনে থাকা শ্যানচি রাজকুমারীকে বলতে শুরু করে, আমি তোমাকে বিয়ে করতে চাই না, আমি তোমাকে না লিকে বিয়ে করতে চাই, কারণ আমি লিকে পছন্দ করি। সু ভাবছিল আগের জীবনে সে তো এরকম কোনো কিছুই করেনি, তারও কি পুনর্জন্ম হয়েছে। আমি তো ফ্যাংলিকে চুজ করে ফেলেছি। 10 দিনের মধ্যেই আমাদের বিয়ে। যখন আর 10 দিন বাকি আছে আমি শ্যানচিকে শিক্ষা দিয়েই ছাড়বো। এত সহজে আমি তাকে ছাড়বো না। সু সেখানে বলে, রাজা যা অর্ডার করেছে সে অর্ডার সবাইকে ফলো করতে হবে। এ কথা বলে সু যখন চলে যাচ্ছিল তখনই তার সাথে লিয়ের ধাক্কা লাগে। সু সেখানে লিকে দেখতে শুরু করে আর ভাবছিল, এটা তো সেই মেয়ে যাকে শ্যানচি গোপনে বিয়ে করেছিল, যার কারণে শ্যানচি আমাকে ধোঁকা দিয়েছিল এবং আমাকে ছেড়ে চলে গিয়েছিল। লি তো সেখানে নিচে বসে পড়ে আর ক্ষমা চাইতে শুরু করে আর বলে, রাজকুমারী সরি, আমার ভুল হয়ে গেছে। মাঝে শ্যান চলে আসে আর বলে, তুমি এত রুট হতে পারো না, সে তোমার কাছে ক্ষমা চাইছে, তাকে ক্ষমা করে দাও। সেখানে থাকা অন্য সবাই তো অবাক হয়ে দেখছিল শ্যান এসব কিছু কি করছে। শ্যান তো লিকে উঠিয়ে চলে যাচ্ছিল। সু তাকে থামানোর জন্য পেছন থেকে ধরে, তখন তো সে তাকে অনেক জোরে একটা ধাক্কা মারে। এই কারণে সু নিচে পড়ে যায়। ফ্যাংলি তাড়াতাড়ি করে তার কাছে দৌড়ে আসে এবং তাকে ডাক্তার কাছে নিয়ে যায়। সুয়ের জ্ঞান ফিরলে সে নিজেকে তার রুমে দেখতে পায়। সে তার মেয়েটকে জিজ্ঞেস করে, আমি এখানে কিভাবে আসলাম। মেয়েট বলে, ফ্যাংলি আপনাকে উঠিয়ে এখানে দিয়ে গেছে। তারপর সে ডাক্তারকে নিয়ে এসে আপনার ভালোভাবে চিকিৎসা করিয়েছে। আর 2 দিন ধরে আপনার জ্ঞান ফিরেছিল না, সে সারাদিন আপনার পাশেই থাকতো। সুদার মেয়েটকে বলে, শ্যানের সব জিনিসপত্র এখানে নিয়ে আসো। মেয়ের তারপর গিয়ে শ্যানের সব জিনিসপত্র নিয়ে আসে। সো সেই জিনিসপত্রগুলো দেখছিল আর ভাবছিল এ সব কিছু ফেরত দেওয়ার সময় চলে এসেছে। সো তারপর শ্যানের রুমের মধ্যে চলে যায় সেসব জিনিসপত্র রাখার জন্য। তখনই সেখানে লি এবং শ্যান চলে আসে। শ্যান সুকে বলছিল, তুমি কেন এখনই তোমার সব জিনিসপত্র এখানে শিফট করছো, আমি তোমাকে বলছি না আমি তোমাকে বিয়ে করব না। সো বলে, এসব জিনিসপত্র তোমার ছিল, তাই আমি এখন এই সব কিছু তোমাকে ফিরিয়ে দিতে এসেছি। এ কথা শোনার পর তো লি ইচ্ছে করে পড়ে যাওয়ার নাটক করে। আর সে শ্যানকে বলছিল, আমার পায়ে আঘাত লেগেছে। শ্যান তো সেখানে শুয়ের ওপরে একদমই নজর দেয় না আর লিয়ের কেয়ার করতে শুরু করে। সু মনে মনে ভাবছিল সে তার ভুল খুব শীঘ্রই বুঝতে পারবে। তারপরে সিনে সু তার বিয়ের জন্য ড্রেস রেডি করাচ্ছিল। তখনই তার কাছে শ্যান চলে আসে আর বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই না, তুমি এই কারণে লিকে পয়জন দিয়েছো, তুমি তাকে পয়জন দিয়ে মারার চেষ্টা করছো। সু বলে, আমি এরকম কোনো কিছুই করিনি, আর আমি কেনই বা তাকে বিষ দিতে যাব। চলো গিয়ে দেখা যাক তার কি হয়েছে। সেখানে ডাক্তার লিকে চেক করে আর বলে, তাকে তো পয়জন দেওয়া হয়েছে, তার অবস্থা অনেক বেশি খারাপ।
এসব দেখে তো শ্যান অনেক বেশি রেগে যায় এবং বলতে শুরু করে তার গার্ডদেরকে শুকে ধরো। কিছুক্ষণের মধ্যে সব গার্ডেরা সেখানে চলে আসে। সু বলে, এখন তোমরা আমাকে মারবে? আমি একজন রাজকুমারী, আমার বাবা ইম্পেরিয়র। তোমরা যদি নিজের জীবন বাঁচাতে চাও এখান থেকে চলে যাও। গার্ডেরা ক্ষমা চাচ্ছিল আর বলছিল, আমরা শ্যানের কথাই সবকিছু করতে চাচ্ছিলাম, প্লিজ রাজকুমারী আমাদেরকে ক্ষমা করে দিন। সু বলে, এখন তোমাদের যে অর্ডার দিয়েছে তাকেই ধরো। তখন তো তারা শ্যানকেই ধরে। সু সেখানে একটা ওষুধ বের করে আর বলে, আমার কাছে এরকম একটা ওষুধ আছে। কারো শরীরে যদি বিষ থাকে এ ওষুধ প্রতিষেধকের কাজ করে, আর যদি শরীরে কোনো বিষ না থাকে এ ওষুধ বিষের মতো কাজ করে, আর সে ব্যক্তি মারা যায়। সু তো লিকে সে ওষুধ খাওয়াতে চাচ্ছিল, কিন্তু সু সবাইকে সরিয়ে দেয় আর বলে, আমি পুরোপুরি সুস্থ আছি, আমার এই ওষুধের কোনো প্রয়োজন নেই। সু বলে, তুমি যদি এরকম আর কোনো কিছু আমার সাথে করার চেষ্টা করো আমি তোমাকে ছাড়বো না। এ কথা বলে সু চলে যায়। তার যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তার কাছে শ্যান আসে এবং তার কাছে ক্ষমা চায়। সু বলে, তুমি খুব ভালোভাবেই জানতে এই সবকিছু আমি করিনি, তারপরেও তুমি আমার উপর অভিযোগ তুলেছ। এবার আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, পরের বার এরকম কোনো কিছু হলে আমি তোমাকেও ছাড়বো না। তারপরে সিনে আমরা দেখতে পাই সবাই তো একসাথে বসেছিল। কয়েকজন সেখানে বলছিল, লিকে তো আমাদের ডান্স করে দেখানো উচিত, কিন্তু লি তো ডান্স করতেই পারতো না, তাই সে ইচ্ছে করে তার শরীরের মধ্যে চা ফেলে দেয়। আর সে বলে, আমার তো পুরো জামাটাই নষ্ট হয়ে গেছে, আমি জামা চেঞ্জ করে তারপর আসছি। শ্যান বলে, সে আপনাদেরকে পরে ডান্স করে দেখাবে, সে তো অনেক সুন্দর ডান্স করে, তাই তো আমি তাকে এত বেশি পছন্দ করি। তারপরে সিনে সুতো একটা জায়গায় দাঁড়িয়েছিল, তার পেছন থেকে লি সেখানে চলে আসে। আর সে ইচ্ছে করে সে জায়গা থেকে লাফ দেওয়ার চেষ্টা করে, কিন্তু সময় মতো সুতাকে ধরে ফেলে আর তাকে বলছিল, এখন তুমি এই জায়গা থেকে লাফ দিয়ে সব দোষ আমার উপর চাপাতে চাচ্ছ। সুতো সবকিছুই বুঝে ফেলেছিল, তাই তো লি চিল্লাতে শুরু করে আর বলে, রাজকুমারী সু আমাকে পানিতে ফেলতে চাচ্ছে। ততক্ষণে শ্যান সেখানে চলে আসে। লি তাকে সব কথাই বলছিল। শ্যান তো সুকে বলছিল, তুমি আসলে কি করতে চাও? সু তো সেই জায়গায় তাকে কোনো উত্তরই দেয় না আর সেখান থেকে চলে যায়, কারণ কোনো বোকাকে সবকিছু বোঝানো বোকামি। তারপর আমাদের সন্ধ্যার সিন দেখানো হয়, যেখানে সবাই একসাথে হয়েছিল। অনেক রাজকুমার সেখানে আসে। ইম্পেরিয়র জিজ্ঞেস করে, ফ্যাংলি কোথায়? সু বলে, সে কিছু কাজে গিয়েছে, কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে। হঠাৎ করে কয়েকজন আততায়ী সেখানে আক্রমণ করে দেয়। আশেপাশে থাকা সবাই তো সেখানে লুকাতে শুরু করে। হঠাৎ করে একটা তীর সেই জায়গায় শুয়ে লাগতে যাচ্ছিল, কিন্তু ফ্যাং এসে ধরে ফেলে। ফ্যাং তারপর সুকে দেখছিল আর জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? এরকম ভাবেই ফ্যাং তাকে বাঁচিয়ে ফেলেছিল। তারপরে চীনে শুয়ের কাছে শ্যান আসে এবং তাকে বলে, সে রাতের আক্রমণের কারণে লি অনেক বেশি আহত হয়ে পড়েছে, আপনার কাছে এর চিকিৎসা আছে, আপনি কি আমাকে ওষুধ দিতে পারেন? সু বলে, আচ্ছা, তুমি যদি সে ওষুধ নিতে চাও আমার কাছে 3টা শর্ত আছে, তুমি কি সেই 3টা শর্ত পূরণ করতে পারবে? শ্যান বলে, আমি সব শর্ত পূরণ করতে রাজি। সু বলে, আমার প্রথম শর্ত, তুমি সারাদিন এই জায়গায় নীল ডাউন হয়ে বসে থাকবে। আর দ্বিতীয়ত, ইম্পেরিয়র যে অর্ডার দিয়েছে কালকে, তুমি সেই অর্ডার সবার সামনে পড়বে। আর দ্বিতীয় শর্তের ব্যাপারে আমি এখনো ভাবিনি, পরে জানাবো। এ কথা বলে সু চলে যাচ্ছিল আর ভাবছিল সে অনেক অহংকারী, সারাদিন এ জায়গায় সে কখনোই বসে থাকবে না। কিন্তু শ্যান তো নীল ডাউন হয়ে বসে পড়ে আর বলে, আপনার প্রথম শর্ত আমি কমপ্লিট করছি। সু তখন তার মেয়েকে সে ওষুধ দেয়, সেই মেয়ের সে ওষুধ গিয়ে তাকে দিয়ে দেয়। তারপর আমাদের পরের দিনের সিন দেখানো হয়, যেখানে সবাই তো অপেক্ষা করছিল রাজার অর্ডার শোনার জন্য, কারণ আজকে রাজা সবার সামনে অর্ডার দিবে তার মেয়ের বিয়ে কার সাথে হবে। সু তার বাবার কাছ থেকে অর্ডার নেয় আর বলে, এই অর্ডার আজকে আমি সবার সামনে পড়ে শোনাবো। সে অর্ডার পরে আর বলে তার বিয়ে ফ্যাং লিয়ের সাথে হবে। ফ্যাং তো নিচে অবাক হয়ে যায় আর তাকে বলে, তুমি কি আমার সাথে মজা করছো? তুমি কি সত্যি আমাকে বিয়ে করতে চাও? সু বলে, হ্যাঁ, এবং আপনি নিজে অর্ডার পড়তে পারেন। ফ্যাংও তখন রাজার আদেশ নিয়ে পড়তে শুরু করে। লি সেখানে নত হয়ে বলছিল, আপনাকে অনেক বেশি ধন্যবাদ শ্যানের কথা শোনার জন্য এবং শ্যানকে বিয়ে না করার জন্য। এরকম ভাবেই ফ্যাং এবং সুয়ের বিয়ে হয়ে যায়। ফ্যাং তো আগে থেকে রাজকুমারীকে অনেকটাই পছন্দ করত, তাই তার খুশির কোনো সীমাই ছিল না। আর সু জানতো যে ব্যক্তি তাকে এত বেশি ভালোবাসে সে কখনোই তাকে ধোঁকা দিবে না। অন্যদিকে আমরা দেখতে পাই শ্যানের বিয়ে লিয়ের সাথে হচ্ছিল। সেখানে সু এবং ফ্যাংও ছিল। শ্যান বলছিল, রাজকুমারী আপনাকে অনেক বেশি ধন্যবাদ, আপনার কারণে লিয়ের সাথে আমার বিয়ে হতে পারছে। সু বলে, আজকে তোমাদের খুশির দিন, কেননা আজকে লি তোমাকে ডান্স করে দেখাক, আমাদেরকেও দেখাক, তোমার পছন্দের ডান্স আমরাও তো দেখতে চাই। শ্যান তখন তার ওয়াইফকে বলে, তুমি আগে যে ডান্স করতে সে ডান্স সবাইকে করে দেখাও। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই একটা মেয়ে ডান্স করছিল এবং তার হাতে তরোয়াল ছিল, আর এই মেয়েটা আর কেউ নয়, রাজকুমারী সু। কিন্তু লি শ্যানকে বলেছিল সে ডান্স সে করেছে। বর্তমানে সু বলে, আজকে আমি ডান্স করতে পারবো না, আমার শরীরটা একেবারেই ভালো না।
আমি পরে কখনো ডান্স করে তোমাদেরকে দেখাবো। সু বলে, আচ্ছা কোনো ব্যাপার না, আজকে তোমাদের বিয়ে, তুমি যদি ডান্স করতে না পারো তোমাদের বিয়ের জন্য আজকে আমি ডান্স করে দেখাচ্ছি। সু তারপর তরোয়াল নিয়ে সেরকম ডান্সই করতে শুরু করে যেরকম ডান্স শ্যান দেখেছিল। শ্যান তো অবাক হয়ে ভাবছিল, আমি তো ভেবেছিলাম সে লি ছিল, কিন্তু আসলে সে রাজকুমারী সু ছিল। শ্যান তো সেই জায়গায় লিয়ের দিকে তাকায় আর বলে, এর মানে সেই মেয়েটা তুমি ছিলে না। শ্যান তো সেই জায়গায় শুয়ের কাছে চলে যায় আর বলে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। লি তো আমাকে ধোকা দিয়েছে, আমি জানতাম না সেই মেয়েটা আপনি ছিলেন। আমি তো ভেবেছিলাম সেই মেয়েটা লি ছিল। এসব শুনে তো সেই জায়গায় লিয়ের বাবা সামনে চলে আসে আর বলে, তুমি এসব কিছু কি বলছো? তোমাদের বিয়ে হয়ে গেছে, এখন আমার মেয়ের সাথেই তোমার সারা জীবন কাটাতে হবে। এই কথা বলে সে শ্যানকে জোর করে নিয়ে যাচ্ছিল। শুধু এই সব কিছুই দেখছিল। লিয়ের বাবা তাকে ওয়েডিং রুমে নিয়ে যায় এবং বাইরে থেকে তালা দিয়ে রাখে। ভেতরে লি তো শ্যানকে বলছিল, আমি তো সে ডান্স করতে পারি না, কিন্তু আমি তোমাকে অনেক পছন্দ করি আর আমি সব সময় চেয়েছি তোমাকে বিয়ে করতে। এ কথা শোনার পর তো শ্যান অনেক বেশি হ্যাপি হয়ে যায় এবং তাকে কোলে তুলে নেয়। এখানে আমাদের এই সিনটা কাট হয়। অন্যদিকে সুতার মেয়েকে একটা লেটার দিচ্ছিল আর বলছিল, শ্যান যখন এখানে আসবে তুমি এই লেটারটা তাকে দিয়ে দিও। আমরা কিছুদিনের জন্য ট্যুরে যাচ্ছি, আমি জানি সে নিশ্চয়ই এখানে আসবে। শুয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে শ্যান চলে আসে আর সে বাইরে থেকে বলছিল, আমি রাজকুমারী শুয়ের সাথে দেখা করতে চাই। মেড বলে, রাজকুমারী এখানে নেই, সে ঘুরতে গিয়েছে। রাজকুমারী আমাকে বলেছে তোমাকে যাতে আমি বলে দেই এই জায়গায় এরকম ভাবে আসা যাওয়া না করতে। শ্যান বলে, আমি একবার রাজকুমারীর সাথে দেখা করতে চাই, আমাকে বলো রাজকুমারী কোথায় গিয়েছে। তখন মেয়ের তাকে সে লেটার দেয়। সু তার চিঠিতে লিখেছিল, তুমি আগের জন্মে আমাকে ধোকা দিয়েছিলে, তুমি মৃত্যুর মিথ্যা নাটক করে লিকে বিয়ে করেছিলে। ফ্যাং আর রাজকুমারী সু তো একটা জায়গায় যাচ্ছিল। দৌড়ে দৌড়ে শ্যান তো সেই জায়গায় চলে আসে এবং তাদেরকে ডাকতে শুরু করে। তারা দুজনেই বাইরে চলে আসে। শ্যান বলছিল, আমি এখন তোমাকেই বিয়ে করতে চাই, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি এখন সবকিছুই বুঝতে পেরেছি। সু বলে, ফ্যাংয়ের সাথে আমার বিয়ে অলরেডি হয়ে গেছে। শ্যান তো বলতে শুরু করে, আমি জানি সবকিছু তুমি রেগে করেছো। সু বলে, এখন আমাদের বিয়ে হয়ে গেছে তাই আমাদের মাঝে আসার চেষ্টাও করবে না। শ্যান বলছিল, ফ্যাং তো যুদ্ধে যাবে, হতে পারে সেখানে সে মারাও যেতে পারে। এ কথা শোনার পর তো সুয়ের মনে পড়ে কিভাবে ফ্যাং আগের জন্মে মারা গিয়েছিল। সু বলে, যাই হোক এখন আমার বিয়ে হয়ে গেছে, আমি তো এখন ফ্যাংয়ের সাথেই সারা জীবন কাটাবো। কিন্তু শ্যান বারবার বলছিল, আমাকে তুমি প্লিজ বিয়ে করে নাও, আমি তোমাকে বিয়ে করতে চাই। ততক্ষণে সেখানে রাজার অর্ডার চলে আসে, যেখানে বলা হয়েছিল ফ্যাংকে এখন বর্ডারে যেতে হবে, কারণ শত্রুপক্ষরা সেখানে আক্রমণ করে দিয়েছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব তাকে বর্ডারে ফিরে যেতে হবে। এ কথা শোনার পর তো সুতার স্বামীকে হারানোর ভয় পাচ্ছিল এবং ইমোশনাল হয়ে যায়। সুতাকে থামানোর চেষ্টা করছিল, কিন্তু ফ্যাং বলে, আমার দেশের জন্য, আমার লোকদের জন্য আমার যেতেই হবে, কিন্তু আমি তোমাকে প্রমিস করছি তোমার জন্য আমি ফিরে আসবই। এরকম ভাবে কিছুদিন কেটে যায়। ফ্যাং তাকে লেটার পাঠিয়েছিল, আমি এখন ঠিক আছি, কিন্তু বর্ডারের সৈন্যদের জন্য কোনো খাবার পাঠানো হয়নি। সু ভাবছিল, বর্ডারের সৈন্যদের জন্য যে খাবার রাখা হয়েছিল সে খাবারের গাড়ি তো আজকে এখান থেকে গেল, কিন্তু এতক্ষণে তো সে খাবার পৌঁছে যাওয়ার কথা। এসব কিছু মিস্টার লি দেখে, কোনো কিছু তো সমস্যা আছেই, আমার গিয়ে মিস্টার লি এর সাথে কথা বলতেই হবে। লি এর বাবাই কিন্তু মিস্টার লি ছিল। সু তারপর মিস্টার লি এর প্যালেসে চলে আসে। ভেতরে আগে থেকেই লি ছিল। সু বাইরে থেকেই তাদেরকে দেখছিল। কিছুক্ষণের মধ্যেই সেখানে শ্যান চলে আসে আর সে আসার পরে সুকে বলছিল, এখন তুমি এখানে কি করছো? আমার সাথে কি তোমার কোনো কাজ আছে? তখনই লি সেখানে চলে আসে আর বলে, আমি তোমার বাচ্চার সাথে গর্ভবতী, সে নিশ্চয়ই আমাকে দেখার জন্য এসেছে। সু বলে, এরকম কোনো কিছুই না, আমি মিস্টার লি এর সাথে কথা বলতে এসেছি। এ কথা বলেই তো সে চলে যায়। তার পরের দিন রাজকুমারী সুয়ের জন্মদিন ছিল। ফ্যাং যুদ্ধে থাকার সত্ত্বেও সে তার লোকদেরকে দিয়ে তার জন্য উপহার পাঠিয়েছে। সু তো অনেক বেশি হ্যাপি হয়, কিন্তু সে তার মেয়েকে বলে, আমাদের সব যোদ্ধারা এখন যুদ্ধে আছে, তাই আমি কোনো অকশনই রাখতে চাই না, তাই আমার জন্মদিনের কোনো অনুষ্ঠান হবে না। অন্যদিকে সুকে তার ফাদার বলছিল, আজকে তোমার জন্মদিন, তুমি কি সত্যি কোনো অনুষ্ঠান রাখতে চাও না? সু বলে, আমাদের রাজ্যের সব যোদ্ধারা এখন যুদ্ধ করছে, আমি এখন পার্টি করতে পারবো না, অনুষ্ঠান তো যে কোনো সময় করা যেতে পারে। তখনই মেড এসে বলে, কয়জন রাজকুমার আপনাকে উইশ করতে এসেছে। প্রতি বছরের মতো শুধু সেখানে লিকেও দেখতে পায় আর তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করতে এসেছো? এখানে তো শুধুমাত্র রাজকুমারেরা আসতো উইশ করার জন্য। লি বলে, আমি শ্যানের সাথে এসেছি আপনার জন্য উপহার নিয়ে এবং আপনাকে উইশ করতে। সু সেখানে লিকে বলে, জামা তো অনেক বেশি দামি, তোমার বাবা তো শুধুমাত্র একটা জব করে, এত দামি কাপড় কেনার সামর্থ্য তার থাকতে পারে না।
তাহলে এত দামি জামা কোথা থেকে আসলো? তখন লি বলে, আমার বাবা একটা সাইড বিজনেস করে, সে একটা দোকান চালায় এবং সেই দোকানের টাকা দিয়ে আমি সবকিছু কিনেছি। সু বলে, আচ্ছা ঠিক আছে, তার যখন বিজনেস আছে তাহলে হিসাব কিতাবও তো নিশ্চয়ই আছে। তখনই সেখানে একজন লোককে ডাকা হয় যার কাছে সব হিসাব কিতাব ছিল। লোকটা হিসাবের বই নিয়ে এসেছিল আর বলছিল তাদের দোকান আছে কিন্তু দোকান অনেক লসে আছে। সু বলে, এর মানে হচ্ছে সৈন্যদের জন্য যেসব খাবার দেওয়া হয়েছিল সেই খাবার তারা বিক্রি করে দিয়েছে আর সেই টাকা দিয়ে তারা বিলাসিতা করছে, তাই তো বর্ডারের সৈন্যদের কাছে কোনো খাবার পানি নেই। সুকে ফ্যাং যে চিঠি পাঠিয়েছিল সেই চিঠি তার বাবাকে সে দেখায়। রাজা সেই জায়গায় মিনিস্টার লিকে ডাকে আর তাকে জিজ্ঞেস করে, বর্ডারের সৈন্যদের কাছে পাঠানোর জন্য তোমাদের যেসব শস্যদানা দেওয়া হয়েছিল তোমরা কি সেই সব কিছু বিক্রি করে দিয়েছিলে? মিস্টার লি বলে, আমি তো কোনো কিছুই করিনি, যেসব খাবার দেওয়া হয়েছিল সেগুলো আমি পাঠিয়ে দিয়েছি, কিন্তু সেগুলো পৌঁছেছে কিনা এটা আমি জানি না। শ্যানও তো সবকিছুই শুনছিল আর সে বলতে শুরু করে, লিন যেসব জামা কাপড় পরেছে সবকিছু আমি তাকে বিয়ের দিন দিয়েছিলাম আর গহনা গাড়ি সবকিছুই আমার দেওয়া। সু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি তাকে দিয়েছ, কিন্তু আর্মির জন্য যেসব শস্যদানা পাঠানো হয়েছিল সেগুলো কোথায় গেল? মিস্টার লি বলে, আমাকে আপনি 3 দিনের সময় দিন, এই 3 দিনে আমি সবকিছুর খোঁজ খবর নিয়ে আপনাকে জানাবো এই সব কিছুর পেছনে আসলে কে আছে। তারপর সবাই তো সেখান থেকে চলে যায়। শুধু সেই জায়গায় মিনিস্টার লি এর পিছু করতে শুরু করে। মিস্টার লি তো কিছু দূর যাওয়ার পরই তার মেয়েকে থাপ্পড় মারে আর বলে, তোমার এত সাহস, তুমি এত দামি জামা পরে এসেছো, তোমার মাথায় কি কোনো বুদ্ধি আছে? তোমার কারণে এখন সবাই আমাদের উপর সন্দেহ করছে। লি তো হাসতে শুরু করে আর বলে তার বাবাকে, এসব কিছু আমার বুদ্ধি ছিল, আর্মির খাবার চুরি করতে আমি আপনাকে বলেছিলাম, কারণ এগুলো বিক্রি করে 10 গুণ বেশি টাকা পাওয়া গেছে যা আপনি 10 বছরেও পাবেন না। আমি আপনাকে এত ভালো প্ল্যান দিয়েছি, তারপরে আপনি আমার সাথে এরকম করছেন। লিকে তার বাবা আবারও চড় মারে আর বলে, তুমি যদি শ্যানকে বিয়ে না করতে কবে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতাম। তাদের সব কথাবার্তা তো সু শুনতে পায় আর সে বলছিল, এর মানে সবকিছুর পেছনে লিয়ের হাত, কিন্তু এখন আমার কাছে কোনো প্রমাণ নেই, তাই আমি কোনো কিছুই করতে পারবো না। সু তারপর সবাইকে একত্র করে একটা দোকানে চলে যায় এবং দোকানের মালিককে সব রাজকীয় উপহার দেখাচ্ছিল। আর সে দোকানদারকে বলে, আমি আমার এই সব জিনিসপত্রগুলো বিক্রি করতে চাই এবং তার বদলে আমি আমার আর্মির জন্য খাবার নিতে চাই। আশেপাশের সবাই বলছিল, রাজকুমারী সু কত পরিশ্রম করছে, আমরাও ভাগ নিতে চাই। তখন আর্মির কাছে খাবার পাঠানোর জন্য সবাই কিছু কিছু টাকা দেয় যাতে শস্য দানা একত্র করা যেতে পারে। তারপর সব খাবার একত্র করে পাঠানো হচ্ছিল, কিন্তু একজন সৈনিক সেগুলোর উপর আগুন লাগানোর চেষ্টা করে। একজন সৈনিক আবার এই সবকিছু দেখে ফেলে এবং তাকে ধরে ফেলে। তারপর সেই সৈনিককে ধরে নিয়ে যাওয়া হয় রাজকুমারী সুয়ের কাছে। সৈনিক বলে, আমি তাকে হাতে নাতে ধরেছি, সে সব শস্য দানার উপর আগুন লাগানোর চেষ্টা করেছে। সু বলে, আচ্ছা ঠিক আছে, সব জায়গায় খবর ছড়িয়ে দাও, আর্মির জন্য আমরা যে খাবার পাঠাতে চাচ্ছিলাম সেই সব খাবার নষ্ট হয়ে গেছে, কারণ সব খাবারে আগুন লেগে গিয়েছিল। কেউ এটাই শুনতে চাচ্ছে, তাহলে সবাইকে এটাই শোনাও। অন্যদিকে লিয়ের কাছে তার লোক আসে আর বলে, আর্মিদের জন্য যেসব খাবার একত্রিত করা হয়েছিল সবগুলোর উপর আগুন লেগে গেছে এবং নষ্ট হয়ে গেছে। লি তো হ্যাপি হয়ে যায় আর বলে, আমিও দেখবো এবার ফ্যাং কিভাবে যুদ্ধ জিতে আর জীবিত ফিরে আসে, এবার তো তার মরতেই হবে। তারপর সু যখন হাঁটছিল তার কাছে লি আসে এবং তাকে বলছিল, আমি শুনলাম তুমি আর্মির জন্য যেসব খাবার একত্র করেছিলে সেই সব খাবার আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে আর তাই আর্মির কাছে কোনো খাবারই পৌঁছায়নি। এখন তোমার হাজব্যান্ড ফ্যাং কিভাবে জীবিত ফিরবে? লি যখন এসব কথাবার্তা বলে হ্যাপি হচ্ছিল তখনই ফ্যাং সেখানে চলে আসে। ফ্যাং শুয়ের কাছে আসে আর বলে, আপনার কারণেই সবকিছু হয়েছে, আমি যুদ্ধ জিতে গেছি। লি তো পুরাই শকড আর ভাবছিল সে কিভাবে বেঁচে ফিরল। ফ্যাং শুকে বলছিল, তুমি এতগুলো খাবার সময় মতো না পাঠালে আমরা তো আজকে হেরেই যেতাম, তোমার খাবার পাঠানোর কারণে সব সৈনিকেরা পেট ভরে খাবার খেতে পেরেছে আর খাবার খাওয়ার কারণে তারা এনার্জি পেয়েছে এবং আমরা যুদ্ধ জিতে গেছি। ফ্যাং তারপর রাজার কাছে চলে যায় আর বলে, আপনার মেয়ের কারণে আজকে আমরা যুদ্ধ জিততে পেরেছি। রাজা অনেক খুশি হয়। ফ্যাং রাজাকে জিজ্ঞেস করে, আপনি কি খোঁজ নিয়েছেন মিস্টার লি যেসব খাবার পাঠিয়েছিল সে খাবার কোথায় গেল? মিস্টার লি বলে, প্লিজ আমাকে আর 2 দিনের সময় দিন, তারপরে আমি সব এক্সপ্লেনেশন দিব কিভাবে কি হয়েছে এবং শস্য দানা কোথায় গেল। আমি তো এখনো ইনভেস্টিগেশন করছি এসব কিছুর পেছনে কে আছে। রাজা রেগে যায় আর বলে, 3 দিনের সময় চেয়েছিলে, তারপরে এখন আবার বলছো 2 দিন সময় দিতে, এখনো তুমি কোনো অ্যান্সার দিলে না, আরো সময় চাচ্ছ। ফ্যাং বলে, আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ করতে পারবো সে আসলে আমাদের কান্ট্রিকে ধোকা দিয়েছে। তারপর সে রাজাকে একটা লেটার দেখায়। সেই লেটারের মধ্যে মিস্টার লির সিল ছিল এবং সেখানে বলা হয়েছিল রাজকীয় খাবার কোন রাস্তা দিয়ে যাচ্ছে। এসব দেখার পর তো রাজার মাথা একেবারে খারাপ হয়ে যায়।
সেখানে স্যান এবং লিও তো চলে আসে। লি নিচে বসে পড়ে আর বলে, আমার বাবা কোনো কিছুই করেনি, তার কোনো ভুল নেই। সু বলে, সব প্রমাণ তোমাদের সামনে আছে, তারপরে ওই সব কথা কিভাবে বলছো? মিথ্যা কথা বলারও একটা লিমিট আছে। স্যান বলে, আমরা কোনো কিছুই করিনি, এই সব কিছুর পেছনে জেনারেল জি আছে। আর এ ব্যাপারে আমার কাছে প্রমাণও আছে। সেখানে জেনারেল জিকে আনা হয় এবং সে সবকিছু স্বীকার করে যে এই সবকিছু সে করেছে। এই কারণে মিস্টার লি এবার বেঁচে যায়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে আসলে শ্যানকে বলছিল কোনো একটা উপায় বের করতে হবে বাবাকে বাঁচানোর। শ্যান তাকে বলে, জেনারেল জিয়ের বাড়ির অবস্থা বেশি একটা ভালো না, তার মা অনেক বেশি অসুস্থ। আমরা এটার সুযোগ নিতে পারি, তাকে টাকা দিলে সেই সব দোষ স্বীকার করবে এবং তোমার বাবাও বেঁচে যাবে। বর্তমানে সু জিজ্ঞেস করে, কিন্তু এই লেটারের মধ্যে তো সিল মিস্টার লিয়ের। জেনারেল জি বলে, আসলে আমি তার সিল চুরি করেছিলাম। আর সে সিল বের করে সবাইকে দেখাচ্ছিল। লি এবার সবাইকে বলে, এখন হয়তো আপনাদের সবারই বিশ্বাস হয়েছে আমার বাবা কোনো কিছুই করেনি। রাজা বলে, জেনারেল জিকে জেলে বন্দি করো। রাজা সেখানে আরো বলছিল, ফ্যামিলি জিতে এসেছে, তাই আমি কালকে অনেক বড় একটা পার্টির আয়োজন করেছি। সো এইসব ব্যাপারে তার বাবার সাথে আরো কথা বলতে চাচ্ছিল, কিন্তু দেখতে পায় তার হাজবেন্ডের অবস্থা বেশি একটা ভালো না। ফ্যাং তার ওয়াইফকে থামায় আর বলে, এসব ব্যাপারে আর কোনো কথা বলো না, এখন তোমার বাবাও কোনো কিছু করতে পারবে না। এখানে আমাদের এই সিনটা কাট হয়। তারপরের দিন আমরা সে অনুষ্ঠানের সিন দেখতে পাই, কারণ ফ্যামিলি যুদ্ধ জিতে এসেছিল। এই উপলক্ষে বড় একটা পার্টির আয়োজন করা হয়েছে। লি তো ইচ্ছে করে একটা ড্রিঙ্কের মধ্যে কিছু একটা মিশায় এবং সেই ড্রিঙ্ক নিয়ে চলে যায় শুয়ের কাছে। আর সে সুকে বলছিল, আজ পর্যন্ত আমি অনেক ভুল করেছি, তাই আমি আপনার কাছে ক্ষমা চাইতে চাই। আজকে এত বড় একটা দিন, আমরা যুদ্ধে জিতে গেছি, তাই আমি আপনাকে ওয়াইন সার্ভ করতে চাই। সো বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু এই ড্রিঙ্ক আমি খেতে পারবো না। তার কাছ থেকে সে ড্রিঙ্ক নিয়ে সে নিচে ফেলে দেয়। লি তো রেগে মেগে সেখান থেকে চলে যায়। তারপর লি যখন বাইরে যাচ্ছিল, হঠাৎ করে তার সামনে একজন মেয়েট চলে আসে। তারা দুজনে একে অপরের সাথে ধাক্কা খায়। মেয়েট সেখানে লিয়ের কাছে ক্ষমা চাচ্ছিল। মেয়ের কাছে কিছু খাবার ছিল। লিন সে খাবার দেখে ভাবছিল, এসব খাবার তো রাজকুমারী সুয়ের অনেক বেশি পছন্দ, হয়তো মেয়ের এসব খাবারগুলো রাজকুমারী সুয়ের জন্যই নিয়ে যাচ্ছে। কথা ভেবে সে খাবারের মধ্যে কিছু একটা মিশিয়ে দিচ্ছিল। শ্যান তো এই সব কিছু দেখে তাকে আটকাতে যেতে চাচ্ছিল, কিন্তু সে ভাবে যদি ধরা পড়ে যায় তাহলে তার ছেলের জীবনও ক্ষতির মুখে পড়তে পারে। তাই সে তার গর্ভের বাচ্চার জন্য কোনো কিছুই করে না। আর সে খুশি হয়ে ভাবছিল, যদি সে গর্ভবতী হয়ে থাকে তাহলে তার বাচ্চা মারা যাবে। অন্যদিকে শুধু সে খাবার খেতে যাচ্ছিল, লি সেখানে আসে আর ভাবছিল, সে নিশ্চয়ই সে প্রেস্টিজগুলো খেয়ে ফেলেছে। এবার তুমি বাঁচবে না, তুমি তো ড্রিঙ্ক করনি, কিন্তু এই প্রেস্টিজ তো খেয়ে নিয়েছো। হঠাৎ করে শুয়ের অবস্থা খারাপ হতে শুরু করে এবং তার ভালো লাগছিল না। ফ্যাং জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তোমার শরীরটা যদি ভালো না লাগে তুমি রুমে গিয়ে রেস্ট করো। সু তারপর তার কক্ষে চলে যায় এবং শুয়েছিল। সেখানে ফ্যাংও রাজার কাছে অনুমতি চায়, আমি কি আমার ওয়াইফকে দেখতে চাই, সে কি ঠিক আছে কিনা। লি সামনে চলে আসে আর বলে, আপনি তো অনেক জলদিতে আছেন, আপনি এত বড় যুদ্ধ জিতে এসেছেন, কেন ড্রিঙ্ক করছেন না? ফ্যাং তখন সবার সাথে বসে ড্রিঙ্ক করে আর সে বলে, এবার কি আমি যেতে পারি? রাজাও তখন তাকে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দেয়। ফ্যাংয়ের যাওয়ার পরই লি বলতে শুরু করে, রাজকুমারীর অবস্থা বেশি ভালো না, আমাদের গিয়ে দেখা উচিত। রাজা বলে, আচ্ছা চলো আমরা তাকে দেখে আসি। তারপর তারা যখন রুমের বাইরে আসে, রুম থেকে অনেক আওয়াজ আসছিল। রাজকুমারী সু এবং অন্য কোনো ছেলের সবাই তো কি হচ্ছে দেখার জন্য ভেতরে চলে আসে। সু সবাইকে একসাথে দেখে নিজেকে কভার করে আর জিজ্ঞেস করে, আপনারা সবাই একসাথে এখানে? লি বলে, তো কি হয়েছে, তোমার সাথে কি এরকম অন্য কেউ আছে যাকে তুমি আমাদেরকে দেখাতে চাও না? লি তাকে জিজ্ঞেস করে, তোমার সাথে কি অন্য কোনো ছেলে আছে? ছেলেদের জুতা এখানে? সু বলে, এরকম কোনো কিছুই না এবং আমার সাথে কেউ নেই। লি বলে, আমাদের সামনে প্রমাণ আছে, সামনে ছেলেদের জুতা রাখা আছে, আর তুমি আমাদেরকে বলছো এখানে কোনো ছেলে নেই। সু বলে, যদি তোমার সব কথা মিথ্যা হয় তাহলে? লি বলে, যদি তুমি অন্য কোনো ছেলের সাথে এই বিছানায় না থাকো আর আমার অভিযোগ যদি মিথ্যা হয়, আমি তোমার কাছে ক্ষমা চাইবো। সু তখন চাদর সরায় যেখানে তার হাজবেন্ড ছিল। তাদের একসাথে দেখে সবাই তো শকড হয়ে যায়, বিশেষ করে লি। লি তো অবাক হয়ে ভাবছিল, এটা কিভাবে হতে পারে, এখানে তো অন্য কোনো ছেলের থাকার কথা ছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সু যখন সে প্রেস্টিজ খাচ্ছিল, তখনই ফ্যাং তাকে থামায় আর বলে, এটার মধ্যে কিছু একটা মিশানো আছে, তাই তোমার এটা খেতে হবে না। সুয়ের তখন আর বুঝতে বাকি থাকে না এই সব কিছুর পেছনে কে থাকতে পারে। সু তার হাজব্যান্ডকে বলে, সে আমাদের সাথে যে গেম খেলতে চাচ্ছে, কেননা আমরাই সেই গেম তার সাথে খেলি, তাই তারা দুজনেই প্ল্যানিং করেছিল। সু বলে, তুমি তো বলেছিলে এখানে যদি অন্য কোনো ছেলে না হয় তুমি আমার কাছে ক্ষমা চাইবে। লি তো কিছুই করতে পারে না, তাকে নীল ডাউন হয়ে ক্ষমা চাইতে হয়। এসব দেখে তো রাজা এবং রাজসভার সবাই চলে যাচ্ছিল।
তারা যখন চলেই যাচ্ছিল তারা আরেকটা রুম থেকে আওয়াজ পায়, সেই রুমে তারা সবাই চলে যায়। তারা গিয়ে দেখতে পায় সেখানে তো শ্যান ছিল একজন বৃদ্ধ মহিলার সাথে। শ্যান তো সবাইকে দেখে পালানোর চেষ্টা করে। লি তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি এই সব কিছু কি করছো? এই বৃদ্ধ মহিলার সাথে তোমার কি সম্পর্ক আছে? ফ্যাং তো সেখানে শুকে বলছিল, আমরা যে প্ল্যানিং করেছি সে প্ল্যানিং সফল হয়েছে। সো বলে শ্যানের যখন তার সাথে সম্পর্ক আছে এখন তো তার সে মেয়েটাকে বিয়ে করতেই হবে। শ্যান বলে, কি আমি তাকে বিয়ে করব? রাজা বলে, এখন কোনো কিছু বলার মানে নেই, আগে তোমার এই সব কিছু ভাবা উচিত ছিল। শ্যান বলে, প্লিজ আপনি এরকম করবেন না, আমি তাকে বিয়ে করতে পারবো না। রাজা বলে, তার সাথে সম্পর্ক করার আগে তোমার এসব ভাবা উচিত ছিল, এখন তো তাকে বিয়ে করার অর্ডার আমি দিবই, আর এখন এই মহিলাকেই তোমাকে বিয়ে করতে হবে। লি তো শকড হয়ে যায় আর বলে, আপনি এরকম করতে পারেন না। সে তো কিছুই বুঝতে পারছিল না, পাগলের মতো করছিল আর সে পুরো মহিলাকে বলছিল এসব কিছু তোমার কারণে হয়েছে। আর সে চুলের কাঁটা দিয়ে সে মহিলাকে মারার চেষ্টা করে, কিন্তু ফ্যাং তার হাত ধরে ফেলে আর বলে, তুমি এরকম কোনো কিছুই করতে পারো না। সু বলে, এখন তো শ্যানকে মহিলাকে বিয়ে করতে হবে। এরকম ভাবে শ্যানের সাথে সে বুড়ো মহিলার বিয়ে হয়ে যায়। শ্যান তো এই সব কিছু দেখে একদমই খুশি ছিল না। লিও তো সেখানে অনেক বেশি রেগেছিল আর ভাবছিল নিশ্চয়ই রাজকুমারী সু এসব কিছু করেছে। তারপর ফ্যাং এবং সু তাকে ব্রাইডাল চেম্বারে নিয়ে যায় এবং যাওয়ার আগে শ্যানকে বলে, উল্টাপাল্টা কোনো কিছু করার চেষ্টা করবে না, মনে রাখবে এটা রাজার অর্ডার। আর সে লিনকেও বলে, রাজার অর্ডারের খেলাপ গেলে কি হবে তুমিও জানো। এসব শুনে তো লি বাড়ির মধ্যে চলে আসে এবং সে অনেক রাগ দেখাচ্ছিল আর ভাবছিল, আমি কি করতে চেয়েছিলাম আর কি হয়ে গেল। রাজকুমারী সুকে তো এবার আমি ছাড়বো না। অন্যদিকে সুয়ের কাছে মেড আসে আর মেড বলছিল, মিস লি আপনার প্যালেসের বাইরে আছে এবং সে অনেকগুলো মানুষকে সেখানে একত্র করেছে। সবার সামনে সে ড্রামা করছে আর বলছে শ্যান আপনাকে বিয়ে করেনি, এই কারণে আপনি সব কিছু করেছেন, আর সবার সামনে ক্ষমা চাওয়ার নাটক করছে। এসব দেখে অনেকে বলছিল রাজকুমারী সু একদমই ভালো করেনি। এই জায়গার কয়েকজন লোককে লি ভাড়া করে এনেছিল, বিশেষ করে তারাই লিয়ের পক্ষ নিয়ে কথা বলছিল। সু বাইরে আসলে লি তার কাছে চলে যায় আর বলে, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি জানি সব কিছু আপনি এই কারণে করছেন কারণ শ্যান আপনাকে বিয়ে করেনি, কিন্তু এখন কি বা করা যায়, এই কারণে কেন এখনো আপনি আমাদের কাছ থেকে প্রতিশোধ নিচ্ছেন? সু বলে, আমি কেন এই সব কিছু করব, তোমাদের আগে ভুলে যেও না আমার বিয়ে হয়েছে ফ্যাং লিয়ের সাথে, আর আমি আমার হাজব্যান্ড ফ্যাং লিয়ের সাথে অনেক বেশি হ্যাপি আছি, তারপরেও তুমি কেন সবকিছুর জন্য আমাকে দোষারোপ করছো? কিন্তু লি ইচ্ছে করে ড্রামা করছিল আর বলছিল, আমি জানি এই কারণে আপনি সব কিছু করছেন। লি তো ইচ্ছে করে পড়ে যাওয়ার নাটক করে আর সবাইকে বলছিল, দেখুন সে এখন আমার বাচ্চাকে মারার চেষ্টা করছে, সে আমাকে ধাক্কা দিয়ে দিয়েছে, আমি একজন গর্ভবতী মেয়ে, তারপরেও সে আমার সাথে এরকম করছে। আর সে সবার সামনেই পেট ব্যথা হওয়ার নাটক করছিল। লি যাদেরকে ভাড়া করেছিল তারা সবাই বলছিল রাজকুমারী সু তার সাথে কিরকম করছে, সে একজন গর্ভবতী মেয়েকে ধাক্কা দিয়ে দিয়েছে, তাই তার অবস্থা কত বেশি খারাপ। শ্যান তাকে জিজ্ঞেস করে কি হয়েছে, তখন সে বলছিল রাজকুমারী সু আমাকে ধাক্কা দিয়েছে, তাই আমাদের বাচ্চার জীবন বিপদে আছে। শ্যান তো রেগে বলতে শুরু করে, এখন তুমি কি করতে চাও? আমি তোমাকে বলেছিলাম আমাকে বিয়ে করতে, কিন্তু তুমি করনি, তারপরেও তুমি কেন এই সব কিছু করছো? সু বলে, প্রথমত আমি কোনো কিছুই করিনি আর আমি তাকে ধাক্কাও দিইনি, সে সব কিছু ড্রামা করছে। লি বলে, সে এখন মিথ্যা কথা বলছে, সে আমাদের বাচ্চাকে মারতে চায়। শ্যান তো রেগে যায় এবং তার গলা চেপে ধরে আর বলছিল, এসব কিছু তোমার কারণে হচ্ছে, আমি আজকে তোমাকে ছাড়বো না, তোমাকে মেরেই ফেলবো। এরকম ভাবে সে সুয়ের গলা চাপছিল। লি ভাবছিল আজকে সে মারা যাবে, কেউ তাকে বাঁচাতে পারবে না, কিন্তু সু তাকে অনেক জোরে থাপ্পড় মারে আর তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। ভাড়া করা লোকেরা বলছিল রাজকুমারী সু শ্যান এবং তার ওয়াইফের প্রতি কত জুলুম করছে। শ্যান তো আবারও তার উপর হামলা করে এবং তাকে আবারও মারার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে ফ্যাং সেখানে চলে আসে। শ্যানকে সে দূরে সরিয়ে দেয় আর বলে, সে আমার ওয়াইফ, আজকের পর থেকে আমার ওয়াইফকে টাচ করার চেষ্টাও করবে না। ফ্যাং তারপর সুকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? সু বলে, আমি ঠিক আছি। শ্যান বলে, সে আমার বাচ্চাকে মেরে ফেলেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে ডাক্তার ডাকা হয়। ডাক্তার চেক করে বলে সে কখনো গর্ভবতী ছিলই না, ইচ্ছে করে গর্ভবতী হওয়ার নাটক করছিল। লি তো বলতে শুরু করে সবকিছু রাজকুমারী সু করেছে, নিশ্চয়ই সে সবকিছু বলতে ডাক্তারকে টাকা খাইয়েছে। সু বলে, আমি এই সব কিছু কেন করব, ডাক্তার সবকিছু বলে দিয়েছে, তুমি কেন সব অভিযোগ আমার উপরেই চাপাও? লি শ্যানকে বলছিল তাদের কথায় বিশ্বাস করো না, তারা মিথ্যা কথা বলছে। শ্যান তো রেগে মেগে তাকে চড় মারে আর বলছিল, আমি তোমার সব কথা শুনেছি, তারপরেও তুমি আমাকে এত বড় মিথ্যা কথা বলেছ। লি তো এবারও স্বীকার করে না আর সে বলে, এই সব কিছু সু ইচ্ছে করে করছে তোমার কাছ থেকে প্রতিশোধ নিতে।
সেনজি তো এবার আরো বেশি রেগে যায় এবং তাকে চড় মারে। আর সে লিকে বলছিল, এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি কোনো কিছু স্বীকার করছো না। লি তো রেগে হেয়ারপিন বের করে এবং সুকে অ্যাটাক করতে যাচ্ছিল, কিন্তু ফ্যাং লি তার হাত ধরে ফেলে। আর সে রাজকুমারী সুকে বাঁচিয়ে নেয়। ফ্যাং তার ওয়াইফকে কেয়ার করতে শুরু করে আর তাকে জিজ্ঞেস করছিল, তুমি কি ঠিক আছো? সু বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমাকে ভেতরে নিয়ে যাও, আমি এখানে আর থাকতে চাই না। ফ্যাং তার ওয়াইফকে নিয়ে সেখান থেকে চলে যায়। তারা চলে যাচ্ছিল, শ্যান পেছন থেকে ক্ষমা চাচ্ছিল আর বলছিল, আমি তাকে এত বিশ্বাস করেছি, এ ভুলটা আমারই ছিল। তারা তো সেই জায়গায় তার কথার কোনো রেসপন্সই করে না, চলে যায়। আশেপাশের সবাই তো চলে যায়, কিন্তু সেখানে লি বসেছিল আর বলছিল, শ্যান এসব কিছু আমি তোমার কারণে করেছি। লিনের এই কথা শুনে সে তো আরো বেশি রেগে যায় এবং তাকে আরেকটা চড় মারে। আর সে লিকে বলে, এখন আমি তোমার সাথে থাকতেই চাই না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিব। এ কথা বলে সে লিনকে ছেড়েই চলে যায়। অন্যদিকে সু এবং ফ্যাং বসেছিল, তখনই মেড আসে আর বলছিল, শ্যান যাতে লিকে ডিভোর্স না দেয় এ কারণে লি দেওয়ালের মধ্যে অনেক জোরে তার মাথা মেরেছে। অন্যদিকে লিয়ে সবকিছু করেছিল বলে শ্যান তাকে বাড়িতে নিয়ে গিয়েছিল। লিনের জ্ঞান ফিরলে শ্যান তাকে বলছিল, তুমি জানো আমি কেন তোমাকে বাড়িতে নিয়ে এসেছি আর কেন আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি না। আমি তোমাকে এখন তিলে তিলে মারবো, আমি তোমাকে প্রত্যেক দিন টর্চার করব। তুমি আমার সাথে যা করেছো তার প্রাপ্যই এটা। লি বলে, প্লিজ তুমি এরকম কোনো কিছুই করো না, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। শ্যান বলে, এখন তুমি দেখবে আমি তোমার সাথে কি ব্যবহার করি, কিভাবে আমি তোমাকে টর্চার করি। তোমার ভুল এখন তুমি বুঝতে পারবে। লি ভাবছিল যদি এরকমই ব্যাপার থাকে তাহলে ডিভোর্স নিয়ে নিলেই ভালো হবে। আর সে ভাবছিল সে কি ডিভোর্স নিবে নাকি নিবে না। অন্যদিকে সুদার হাজব্যান্ড ফ্যাংকে বলছিল, তুমি বাবা হতে চলেছ, আমি গর্ভবতী। এই সুখবর পাওয়ার পর তো তার খুশির কোনো শেষই ছিল না। আর সে খুশি হয়ে সুকে বলছিল, সত্যি আমি বাবা হতে চলেছি। অন্যদিকে শ্যান লিয়ের কাছে আসলে লি বলে, আমি ডিভোর্স চাই। শ্যান বলে, ভালো হয়েছে তুমি নিজেই রাজি হয়ে গেছো, আমার তোমাকে আর টর্চার করতে হলো না। শ্যানও তখন সাইন করে চলে যায়। আর সেখানে লি বসেছিল আর ভাবছিল, এ সব কিছু রাজকুমারী সুয়ের কারণে হয়েছে, আমি তাকে ছাড়বো না। আর সে পেছন থেকে শ্যানকে বলছিল, তুমি রাজকুমারী সুয়ের কথায় চলে এসেছো, তাই সব কিছু করছো। আর সে তো শ্যানের প্রতি অনেক বেশি রেগেছিল, তার হেয়ার পিন বের করে সে পেছন থেকে তাকে আঘাত করে। আঘাত পাওয়ার পর শ্যান তাকে ধাক্কা দিয়ে দেয় আর বলে, তুমি এখনো কোনো কিছু বুঝতে পারোনি, তুমি এখনো আমাকে মারতে চাও। এখন আমাদের ডিভোর্স হয়ে গেছে, তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, আমার বাড়িতে এখন তোমার কোনো জায়গা নেই। শ্যানের যাওয়ার পর লিয়ের বাবা তার কাছে আসে। লি তার বাবাকে বলে, আপনি আমাকে সাহায্য করুন, আমি আপনাকে রাজা হতে সাহায্য করব। বাবা প্লিজ, আপনার তো আমাকে সাহায্য করতেই হবে। লিকে তার ফাদার বলে, আমার অনেক লোকজন আছে আর তুমি আমাকে সাহায্য করলে আমি খুব সহজে রাজা হতে পারবো। আর এরকম ভাবে রাজকুমারী সুয়ের কাছ থেকে তুমি প্রতিশোধও নিতে পারবে। লিয়ের তো খুশির কোনো ঠিকানাই ছিল না, তারা দুজনে এখন প্রতিশোধ নেওয়ার চিন্তা ভাবনা করে। অন্যদিকে সু বাইরে ছিল আর ভাবছিল, কেন এখনো ফ্যামিলি আসলো না, তারা তো কখনোই এত লেট হয় না, আজকে কেন এত লেট হচ্ছে। সু তার হাজবেন্ডের জন্য চিন্তা করছিল, হঠাৎ করে পেছনে কেউ চলে আসে এবং তাকে কিডন্যাপ করে ফেলে। আমরা দেখতে পাই লি এবং তার বাবাই তাকে কিডন্যাপ করিয়েছিল। কিছুক্ষণ পর সুয়ের জ্ঞান ফিরে আর সে তার সামনে লি এবং তার বাবাকে দেখতে পায়। সুয়ের কাছে একজন সৈনিক আসে এবং তার মুখের কাপড় সরিয়ে দেয়। লি বলছিল, এবার দেখবে তোমার সাথে কি হয়, আমরা অলরেডি তোমার বাবাকে মেরে ফেলেছি, এখন আমার বাবাই রাজার সিংহাসনে আছে, এখন এ রাজ্যের রাজকুমারী আমি হব, তুমি না। সো অবাক হয়ে যায় আর বলে, কি বলছো, আমার বাবা মারা গেছে, আর আমার হাজব্যান্ড ফ্যাংলি কোথায়? লি বলে, ফ্যাংলি তো এখনো ফিরে আসেনি, আমার তো মনে হয় কেউ তাকে মেরে দিয়েছে। লি তার পাশে এসে বসে আর বলে, তোমার বাবাকে আমরা মেরে দিয়েছি আর ফ্যাংলিও হয়তো মারা গেছে, এখন তো তোমার কাছে কেউই নেই, কেউ তোমাকে বাঁচাতে পারবে না। আমি তোমার কাছ থেকে এরকম প্রতিশোধ নিব তুমি সারা জীবনেও ভুলতে পারবে না। আর তার বাবাকে দেখায় যে মারা গিয়েছিল। সে বারবার তার বাবাকে ডাকছিল, কিন্তু তার বাবা কোনো রেসপন্স করে না, সে মারা গেছে তাই। লি বলে, এবার তোমার পালা, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। সে তার হেয়ারপিন বের করে তার উপর আঘাত করতে চাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সেই সময় একটা তীর আসে এবং গিয়ে লিয়ের বাবার গলায় সে তীরটা লাগে এবং সে সেখানেই মারা যায়। লি তো এই সব কিছু দেখে শকটে পড়ে যায় আর বলছিল, কে সব কিছু করেছে, সামনে আসো। ততক্ষণে শ্যানজি সেখানে চলে আসে, মানে তাকে সেই মেরেছিল। শ্যান বলে, সব কিছু আমি করেছি। তারপর সে সুয়ের কাছে আসে, তার বাঁধন খোলে। আর সে সুকে বলছিল, তুমি তোমাকে বিয়ে করতে চাচ্ছিলে না, এবার আমি তোমাকে জোর করে বিয়ে করব। সো বলে, আমার হাজব্যান্ড আছে, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, কিন্তু সে তো তাকে সেই জায়গায় হোস্টেস করে ফেলে। আর সে লিকে বলছিল, অবশেষে আমি তাকে পেয়ে গেছি। লি তো হাসছিল পাগলের মতো। শ্যান আর লিয়ের মধ্যে তো সেই জায়গায় মারামারি শুরু হয়ে যায়। লি তো সুকে মারার চেষ্টা করছিল, কিন্তু শ্যান তাকে সেই জায়গায় নিচে ফেলে দেয়। অন্যদিকে সবকিছু দেখে তো সুয়ের অবস্থাও খারাপ হতে শুরু করে।
শ্যান সেই জায়গায় শুকে জোর করতেই যাবে, ততক্ষণে তার হাজবেন্ড সেখানে চলে আসে। শ্যান তো অবাক হয়ে বলে, তুমি এখনো জীবিত আছো? ফ্যাং বলে, হ্যাঁ আমি জীবিত আছি, আমি থাকতে আমার ওয়াইফের ওপর কেউ হাত দিতে পারবে না। আর তোমার এত সাহস, তুমি আমার ওয়াইফকে জোর করে বিয়ে করতে চাচ্ছ? কিন্তু এই সব কিছু দেখে হাসছিল, কারণ তার বাবাও মারা গেছে, এখন শ্যানও বাঁচবে না, কারণ ফ্যাং জীবিত আছে। লি ভাবছিল, আমি অনেক করেছি তার জন্য, কিন্তু তারপরেও সে আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, এখন আমি তাকে মেরে ফেলবো। লি তার হেয়ার পিন বের করে তাকে সেই জায়গায় আঘাত করে মেরে ফেলে। আমার তো মনে হয় শ্যান এটাই ডিজার্ভ করতো। এরকম ভাবে কিছুদিন কেটে যায়। সুতার মেয়েকে বলছিল, আমার সামনে লিকে নিয়ে আসো, অনেক দিন হয়ে গেছে তাকে আমি দেখি না। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই সেখানে লিকে নিয়ে আসা হয়। আসলে লি জেলে বন্দি ছিল, আর সে বলছিল, তুমি কেন আমাকে মেরে ফেলছো না, বন্দি করে রাখছো, তুমি আমাকে মেরে ফেলো। কিন্তু সে বলে, তোমাকে আমি এত সহজে মারবো না, আমি কখনোই তোমার খারাপ চাইনি, কিন্তু তুমি বারবার আমার বিরুদ্ধে প্লটিং করেছো, তুমি তোমার কর্মের কারণে এই জায়গায় আছো। সু তারপর গার্ডকে বলে, তাকে এখান থেকে নিয়ে যাও। গার্ডেরা তাকে নিয়ে যায়। তার কিছুক্ষণের মধ্যেই ফ্যাংলি সেখানে চলে আসে। আসলে রাজার মৃত্যুর পর সেই রাজগতি সামলাচ্ছিল। ফ্যাং তো সুয়ের জন্য সেই জায়গায় একটা স্যুপ বানিয়ে নিয়ে এসেছিল। সু তো অনেক বেশি হ্যাপি হয়। ফ্যাং তার অনেক বেশি কেয়ার করতো, তার এই জীবনের সিদ্ধান্ত একেবারে পারফেক্ট ছিল। আর তার হাজব্যান্ড একেবারেই অহংকারী না, সে রাজা হয়ে যাওয়ার পরও তার এত বেশি কেয়ার করে এবং তার জন্য খাবারও বানায়। এই সুন্দর সিনটার সাথে এই ড্রামাটারও হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।